সবে কলেজ থেকে ফিরে ব্যাগটা বরাবরের ন্যায় বিছানা ছুঁড়ে মেরেছি, ততক্ষণাৎ জানলাম আমার নাকি বিয়ে। এটা কোনো কথা? স্বভাবে রাগী প্রকৃতির না হলেও বড্ড রাগ চড়েছিল আমার। এমনিতেই ঘাড়তাড়া গোছের আছি একটু, তার উপর আমাকে না জানিয়ে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। ইস, বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, সপ্তাহখানেক অনুষ্ঠান চলবে, বন্ধুবান্ধব আসবে। সবশেষে ভীষণ সুন্দর করে একেবারে পাকিস্তানি নায়িকাদের মতো সাজগোজ করে তবে বিয়ের পিঁড়িতে বসব। কিন্তু বিধি বাম, অপরিচিত লোকটা আমার চাচ্চুর বন্ধুর দুঃসম্পর্কের আত্মীয়। মানে কি? বাবার বন্ধুর ছেলেও নয়, কোথাকার কোনো আত্মীয়। তাকে বিয়ে করবা আমি? অসম্ভব। বিয়ে নিয়ে না হয় একটু ইচ্ছা আমারও ছিল। হ্যাঁ, অন্যান্য সপ্তর্ষিদের মতো আমিও চেয়েছিলাম একটু দ্রুত বিয়ে করতে। তবে সেটা তো ফেসবুকের বদলতে না। ওই যে কাপল রিলস দেখার চক্করে মাথায় সে ভূত আমারও চেপেছিল। তা বলে সত্যি সত্যি বিয়ে দিয়ে দিবে? আমার পরিবার ছোট থেকেই অনেক সাপোর্টিভ আর বন্ধুত্বসুলভ থাকায় ওনারা আমাকে বলেই রেখেছিলেন, বিয়ের আগে ছেলের সাথে অন্তত একবার আমাকে আলাদা করে দেখা করতে হবে। আমি পছন্দ করলে তবেই বিয়ে ফাইনাল। এদিকে মুখোমুখি সময়ে এসে লোকটার নামও জানি না আমি। কিন্তু আমার কথা কোনোদিন কেউ শুনেছে? বরাবরই বলে এসেছে, তুমি ছোট, আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। ব্যাস, অত্যন্ত শব্দধাজের মেয়ে আমি। বলাবাহুল্য একটু আধটু ছিচকাদুনে। এজন্য যতটা আদর পেয়েছি ঠিক ততটাই বড়দের সম্মান করে চলেছি। যার ফলস্বরূপ আজকে এটা। এমনই সাতপাঁচ ভাবতে ভাবতে কখন যে গভীর নিদ্রাকর্ষণ চোখের পাতা ভারী হয়ে সে রাজ্যে পাড়ি জমিয়েছি জানা নেই। হঠাৎ কোনো এক অজ্ঞাত পুরুষের ভরাট কণ্ঠস্বরে তন্দ্রাচ্ছন্নতার লোপ পেল আমার। স্পষ্ট শ্রবণগোচর হচ্ছে, পাশ থেকে কেউ একজন বলছে, আজ আর আসা পসিবল না। আপনারা একটু কাইন্ডলি ওই দিকটা হ্যান্ডেল করুন। আহ, কি অপূর্ব কণ্ঠস্বর! আমার ভাষ্যমতে ডিপ ভয়েস অবশ্যই, ঘুমের মাঝেই আনমনে হাসলাম। পরক্ষণেই ধড়ফ দিয়ে উঠে বসলাম। আমার এমন কাণ্ডের সম্মুখে থাকা লোকটা নিঃসন্দেহে ভড়কে গিয়েছেন। উনি তৎক্ষণাৎ ফোনের লাইন কেটে আমার দিকে চেয়ে শুধালেন, অ্যানি প্রবলেম? লোকটা জানলার ধারে গিয়ে দাঁড়িয়েছে কেন? দেখতে পাচ্ছি না তো। কিন্তু লজ্জার কারণে বলতেও পারলাম না। এদিকে নিজের কাণ্ডে নিজেই অবাক হয়েছি। তৎক্ষণাৎ মাথা নুইয়ে বললাম, না। লোকটা ফের ফোনে মনোনিবেশ করলেন। তার মানে ফোন কাটেননি? ধুর! কই, আমি ভাবলাম হয়তো ফেসবুক রিলসের মতো উনিও এগিয়ে আসবেন, কেয়ারিং পার্টনারের মতো শুধাবেন। কি হয়েছে? খারাপ লাগছে? কোথায় খারাপ লাগছে? কিন্তু স্বপ্ন সত্যিই হল না। এই লোকটা আসলই না, বরং ফোন কলে ফের মনোনিবেশ করেছে। ধুর, উনার সাথে কথাই বলব না। অভিমানে কাঁদতে ইচ্ছা করছে। ওই যে বললাম না, আমি ছিচকাদুনি। অতিরিক্ত আহ্লাদী হওয়ায় একটু উপেক্ষাও সহ্য হয় না আমার। সেখানে ইনি তো পুরোপুরি অগ্রাহ্য করেছেন আমাকে। আম্মু, কার সাথে বিয়া দিলা? এ কেমন ছেলে রে বাবা! আমার সাথে কথাও বলেনি। ও আম্মু! নাকের পানি চোখের পানি এক করে ন্যাকা কান্না কাঁদতে ইচ্ছা করছে। কিন্তু আমি তো ন্যাকা নই। কাঁদব না একদমই। মুখ ফুলিয়ে অন্যদিকে চাইলাম। লোকটা ততক্ষণে সমস্ত কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে আমার পাশে এসে বসেছেন। আমি ফিরব না একদমই ওনার দিকে। আমাকে ইগনোর করা? লোকটা কি হাসছে? দেখতে ইচ্ছা করছে তো। কিন্তু না, একদমই ফিরব না ওনার দিকে। আসুক কথা বলতে, দুকথা শুনিয়ে দেব না হয়। আকস্মিক কক্ষের গুমটবদ্ধ নিস্তব্ধতার অবসান ঘটিয়ে উনি বললেন, আসসালামু আলাইকুম। আমি আবার ভদ্র বললাম না। সালাম দিলে তার জবাব তো দিতেই হবে, অগত্যা না চাইতেও মিনমিন করে বললাম, ওয়ালাইকুম আসসালাম। আমার কেন জানি মনে হচ্ছে লোকটা হাসছেন। কিন্তু ব্যক্তিত্বের ভারিক্কি বজায় রেখে ফিরতে পারছি না। আমি ওভাবেই মুখ গুজে পড়ে রইলাম। লোকটা অল্পস্বল্প গলা খাকারি দিলেন, অতঃপর বললেন, রাগ হয়েছে? আমার কি জবাব দেওয়া উচিত? বুঝতে পারছি না তো। খানিক বাদে নেতিবাচক মাথা নাড়লাম। তিনি ফের প্রশ্ন ছুড়লেন, আমি কি খুব বেশি বাজে দেখতে? হঠাৎ এমন প্রশ্ন কেন? এ আবার প্রশ্ন করার কেমন ধরন? না চাইতেও ভ্রু যুগল ঈষৎ কুঁচকে আসলো আমার। তবে মুখে স্বাভাবিকতা বজায় রেখে বললাম,
মানে? এই যে একজন আমার দিকে ফিরছেই না। কথাটার গুট অর্থ বুঝে চুপসে গেলাম। আসলেও তো আমি বিয়ের পর থেকে একবারও উনার দিকে তাকাইনি। তাকাবো কিভাবে? সময় পেয়েছি। কবুল বলার পর মুহূর্তে সেই যে জ্ঞান হারালাম আর জ্ঞান ফিরতে ফিরতে আমি তার বাসায়। তাকে দেখার সময় পেয়েছি নাকি? সরল মনে উত্তর দিলাম। আমি আপনাকে দেখার সময় পেয়েছি। লোকটা কি হাসল? জানা নেই। তবে পরক্ষণেই তার ভরাট কণ্ঠ শুনলাম। সময় পেলে দেখতেন? জ্বালার উপর ঝাল বাটা বলা যায় এমন প্রশ্নকে। মানে? কি উত্তর দেয় এসব প্রশ্নের? আমি শুধু শুধু ওনাকে দেখতে যাব কেন? উত্তর দিলাম না। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, দেখুন, আমি জানি আপনি আমার অনেকটা জুনিয়র। পিচ্চি। তাকে কথার ইতি টানতে দিলাম না। পিচ্চি কথাটা বরাবর আমার ভীষণ অপছন্দের। তাই তাকে মাঝপথে থামিয়ে বললাম, দেখুন, আমাকে পিচ্চি বলবেন না। আমি যথেষ্ট বড়। 17 বছর বয়স চলে আমার। আগস্টে 18তে পড়বে। এখন আপনি আমাকে পিচ্চি বলেন কিভাবে? লোকটা মনে হচ্ছে আবারও হাসছে। আমি ফিরলাম না, এখনও বিছানার দিকে চেয়ে আছি। লোকটা বলল, আচ্ছা, তাহলে আপনাকে কি বলবো? আমার নাম ধরে বলবেন। আর আপনার নামটা? নিহিরা জাহান তরি। বাব্বাহ! এত বড় নাম। মানুষটা তো এইটুকু। নাম বড় হল কিভাবে? লোকটা কি পরোক্ষভাবে আমাকে অপমান করল? ঝগড়া করা উচিত উনার সাথে? কিন্তু আমি তো ঝগড়া পারি না। পুনরায় নিস্তব্ধতা নামল কক্ষ জুড়ে। রজনীগন্ধার মাতাল সুবাস আচ্ছন্ন করছে সমগ্র কক্ষ। সাথে বিছানার উপর গোলাপের পাপড়ি তো আছেই। তো আপনি জানি কোনো ক্লাসে পড়তেন? ক্লাস কি জিনিস? কলেজে পড়ি আমি। এই লোক কি জানে না, নাকি জানা সত্ত্বেও না জানার ভান করছে? মিনিমিনিয়ে বললাম, ইন্টার ফার্স্ট ইয়ার। এত ছোট? ছবিতে তো মনে হয়েছিল আরও একটু বড়। লোকটার রীতিমতো বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে আরোহণ করছেন। তবে উনি মাত্র কি বললেন? উনি আমার ছবি দেখেছেন? কিন্তু কিভাবে? বিয়ের কথা তো আমি আজকে জানলাম। তবে কি উনি কোনোভাবে আগে থেকেই এই অবগত ছিলেন? কৌতূহল অবদমনে বরাবরই ব্যর্থ আমি। এবার আর না পেরে সমস্ত জড়তা ঝেড়ে ওনার দিকে তাকালাম। ইস! লোকটা আসলেই বড্ড সুদর্শন। ফর্সা মুখাবয়বে হালকা চাপদারি, চোখে চিকন ফ্রেমের চশমা। ওনার দিকে চেয়ে হুট করে আমার বুকের ভেতরটা কেমন জেন করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে একটু চড়া সুরে শুধালাম, তার মানে আপনি আগে থেকেই সব জানতেন? শুধু আমাকেই অন্ধকারে রাখা হয়েছিল? আকস্মিক ওনার ঠোঁটের কোণে একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। উনি আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, সেটা টপ সিক্রেট। তবে আপনার চাচ্চু কিন্তু মিথ্যা বলেননি, তোমাকে ছবিতে যেমন কিউট লেগেছিল সামনাসামনি তার চেয়েও বেশি। থাক, প্রশংসা বেশি করলে আবার মাথায় চড়ে বসবেন। মোটেই না। আমি মুখটা আবার একটু ফুলিয়ে নিলাম, যদিও ভেতরে ভেতরে আমার ভীষণ ভালো লাগছিল। একেই কি তবে ক্রাশ খাওয়া বলে? উনি ঘড়ির দিকে তাকিয়ে একটা মৃদু হাই তুললেন। তারপর বিছানায় নিজের বালিশটা ঠিকঠাক করতে করতে বললেন, অনেক রাত হল, ম্যাম। ধকল তো কম যায়নি, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ুন। আমি মনে মনে বিষম খেলাম। বলে কি? ঘুমিয়ে পড়ব? মাত্র তো গল্প শুরু হল। তখনই হুট করে আমার মাথায় চট করে একটা চিন্তা এসে ধাক্কা দিল, আচ্ছা, এটা তো আমার বাসর রাত। ফেসবুকের কাপল রিলস আর এত এত উপন্যাসে কত কি পড়েছি। বাসর রাতে কত রকম রোমান্টিক কাণ্ডকারখানা হয়, বর কত উপহার দেয়, কত শত ভালোবাসার কথা বলে। কিন্তু আমার বরের দেখি সেসব কোনো হেলদোলই নেই। উনি তো দিব্যি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। মনের ভেতর একটা তীব্র তাগিদ অনুভব করলাম ওনাকে কিছু একটা বলার। অন্তত ওনার নামটা তো জানা দরকার। লজ্জার মাথা খেয়ে ওনার দিকে ফিরে মুখ খুলতেই যাব। আচ্ছা, আপনার নামটা যেন। কিন্তু বাক্যটা আর শেষ করা হল না। লজ্জায় আর আড়ষ্টতায় কথা আটকে গেল কণ্ঠনালীর মধ্যদেশে। আমার ঠোঁট দুটো শুধু একটু নড়েচড়ে মিলিয়ে গেল। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ততক্ষণে একপাশ ফিরে শুয়ে পড়েছেন। বাতিটা নিভিয়ে দেওয়ায় ঘরের ভেতর এখন শুধু জিরো বাল্বের আবছা নীলচে আলো। ওনার নিয়মিত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। কি অদ্ভুত মানুষ বাবা!
রোমান্টিকতার রও নেই ওনার মধ্যে। উপন্যাসের নায়কেরা কত কি করে, আর ইনি ধুর। মনে মনে ওনাকে এক গাদা বকা দিয়ে একটু অভিমান মেশানো মুখ নিয়ে আমিও উল্টো দিকে পাশ ফিরে শুয়ে পড়লাম। বিছানার গোলাপের পাপড়িগুলো পিঠে বিঁধছে একটু একটু। কিন্তু জানলার বাইরে তাকিয়ে চাঁদের আলো আর ওনার ওই ডিপ ভয়েসের রেশ মাথায় নিয়ে কখন যে আমিও ওনার মতোই গভীর ঘুমে তলিয়ে গেলাম, টের পেলাম না। প্রভাতী নরম রোদ্দুরে সদ্য জাগ্রত হয়েছে গোটা ধরিত্রী। ফজরের আজান প্রতিধ্বনিত হতেই ঝটপট নামাজ সেরে নেওয়ার অভ্যাস আছে আমার। আজকেও ব্যতিক্রম হয়নি। নামাজ পড়ে সবে ওনার রুমের পার্শ্ববর্তী বিশাল ঝুল বারান্দাটায় এসে দাঁড়িয়েছি। মিষ্টি হাওয়ারা এসে অবাধ্য হয়ে ছুঁয়ে যাচ্ছে আমায়। তাদের মৃদুমন্দ স্পর্শে ললাটে পতিত ক্ষুদে কেশগুচ্ছ বিশৃঙ্খল নৃত্যে মেতেছে আমার। আমার বাসা খুলনার ডুমুরিয়া উপজেলায়। প্রত্যন্ত অঞ্চল নয় মোটেই। মোটামুটি উন্নত বলা যায়। এদিকে আমার যার সাথে বিয়ে হয়েছে ওনার বাসাও খুলনাতেই। আমাদের বাড়ি থেকে মাইল খানেক দূরে। খুলনার সোনাডাঙ্গা। খুলনার নামকরা সিটি হাসপাতাল থেকে কিঞ্চিত দূরত্বে। এমন ভাবনা আমি যখন পুরোপুরি নিমগ্ন, ঠিক তক্ষুনি আকস্মিক পাশে কারও উপস্থিতি অনুভূত হল। বেশ চমকে চাইতেই দেখলাম উনি দাঁড়িয়েছেন। ধুর, এই উনি সম্বোধন একদম পছন্দ নয় আমার। বড্ড সেকেলে সেকেলে লাগে। কিন্তু করব কি? এই লোকের নাম জানলে তো সেটা বলে ডাকব। পাজি লোকটা এখনও নাম বলেনি। হঠাৎ আমার ধ্যান ছুটিয়ে তিনি বললেন, কি ব্যাপার? এত ভোরে উঠে বারান্দায় দাঁড়িয়ে কি করা হচ্ছে? আবার ঘুমাতে যাবেন না? আমি ওনার দিকে না তাকিয়েই জবাব দিলাম, না, এখন আর ঘুমাতে যাব না। উনি একটু অবাক হওয়ার ভান করে হাতঘড়ির দিকে চাইলেন। তারপর বললেন, এখনও তো ভোর হতে অনেকটা দেরি। এই সাতসকালে ঘুম থেকে ওঠার কারণ কি? নাকি নতুন জায়গায় ঘুম আসছে না? আমি একটু আমতা আমতা করে বললাম, না মানে, আমি ফজর নামাজের পর আর ঘুমাই না। অভ্যাস আছে। উনি বারান্দার গ্রিল ধরে বাইরের ভোরের কুয়াশামাখা আলোটার দিকে তাকালেন। চশমার কাছে ভোরের আলো ঠিকরে পড়ছে। বেশ কৌতূহল নিয়ে শুধালেন, তাই নাকি? প্রতিদিন নামাজের পরে জাগা হয়? তা এত ভোরে উঠে কি করা হয়? পড়াশোনা? পড়াশোনা? এই শব্দটা শুনেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সর্বনাশ! এখন ওনাকে সত্যিটা কিভাবে বলি? বড়দের সামনে বানিয়ে বানিয়ে মিথ্যা বলার অভ্যাস আমার নেই, আবার সত্যিটা বলতেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার এমন কিংকর্তব্যবিমূঢ় অবস্থা দেখে উনি আমার দিকে তাকালেন। ঠোঁটের কোণে হঠাৎ মুচকি হাসির রেখা ফুটল ওনার। উনি হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারলেন, অতঃপর বেশ আশ্বস্ত করে বললেন, ব্যাপার না, বলতে পারেন। ভয়ের কিছু নেই। আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে একটু সাহস সঞ্চয় করে বললাম, সত্যি কথা বলবো? উনি মাথা নেড়ে সায় দিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি মাথা নিচু করে গলার আওয়াজ একদম খাদে নামিয়ে চটপট বলে ফেললাম, আসলে রিলস দেখতাম। বলেই আমি দ্রুত দৃষ্টি সরিয়ে নিলাম। ইস! লজ্জায় আমার কানমাথা গরম হয়ে যাচ্ছে। কোনো ভদ্র বাড়ির মেয়ে কি বরের সামনে প্রথম সকালে দাঁড়িয়ে এমন কথা স্বীকার করে? যে সে ভোররাতে নামাজ শেষে উঠে ফেসবুকের রিলস দেখত? ধরনী বিধা হও, আমি ভেতরে যাই। খানিকক্ষণ পুরোপুরি নিস্তব্ধতা। আমি চশমা পরা লোকটার কোনো প্রতিক্রিয়া না পেয়ে একটু সাহস সঞ্চয় করে ওনার দিকে তাকালাম। যেই আমার চোখ জুড়িয়ে গেল। ভোরের এই স্নিগ্ধ আলোয় ওনাকে বড্ড বেশি হ্যান্ডসাম লাগছে। আমার ভাষ্যমতে বড্ড ড্যাশিং। এলোমেলো চুলগুলো কপালে এসে পড়েছে, একদম আমার সারা জীবনের আকাঙ্ক্ষিত মানবের মতোই সব কিছু ওনার। চাপদাড়ির আড়ালে উনি মৃদু মৃদু হাসছেন। হাসলে ওনার গাল দুটো কেমন যেন মিষ্টি দেখায়। ইস! একটা মানুষ হাসলে এত সুন্দর লাগে কি করে? আমার দিকে তাকিয়ে উনি নিজের হাসিটা একটু আড়াল করার চেষ্টা করলেন। তারপর ওনার সেই ভরাট, গম্ভীর কণ্ঠে শুধালেন, তা চা খাবেন? আমি পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়লাম। এই লোকটার মুড বোঝা বড় দায়। এই হাসছেন, আবার পরক্ষণেই একদম গম্ভীর হয়ে চায়ের অফার করছেন। আমি আমতা আমতা করে কিছু বলতে যাব, তার আগেই উনি বললেন, আচ্ছা দাঁড়ান, আমি তৈরি করে আনছি। বলেই উনি চটপট বারান্দা থেকে ঘরের ভেতর দিয়ে করিডোরের দিকে পা বাড়ালেন। আর আমি ওনার যাওয়ার পথের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। লোকটা নিজে চা বানিয়ে আনবে?
ভালোই হলো, ওনার হাতের চায়ের স্বাদ কেমন সেটাও আজ পরীক্ষা করা যাবে। মিনিট 10 পার হতে না হতেই ওনার পায়ের আওয়াজ পাওয়া গেল। দরজায় এসে দাঁড়ালেন উনি, 2 হাতে দুটো ধোয়া ওঠা সিরামিকের মগ। লিকার চা নয়, আমার পছন্দ, একদম পারফেক্ট দুধ চা। চায়ের সুবাসে ভোরের তাজা হাওয়াটা যেন এক নিমিষে আরও গা হয়ে উঠল। উনি একটা মগ আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নিন আপনার চা। চিনি মিডিয়াম দিয়েছি। চলবে তো? আমি থতমত খেয়ে মগটা হাতে নিলাম। ওনার আঙুলের অগ্রভাগ আমার আঙুলে সামান্য ছোঁয়া লাগতেই কেমন যেন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল শরীরে। নিজেকে সামলে নিয়ে বললাম, থ্যাংক ইউ। আপনি নিজে বানালেন? উনি নিজের মগে একটা চুমুক দিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। চশমার আড়ালে আবিত অতি তীক্ষ্ণ চোখ দুটো আমার দিকে স্থির। বললেন, হুম, ব্যাচেলর লাইফে এই একটা গুণ অন্তত রপ্ত করেছিলাম। কেমন হয়েছে? খেয়ে দেখুন। আমি আলতো করে চুমুক দিলাম। গরম চায়ের মিষ্টি স্বাদটা জিভে লাগতেই চোখ দুটো বুজে এলো আবেশে। সত্যি বলতে চাটা চমৎকার হয়েছে। আমি মাথা নেড়ে ওনার দিকে চেয়ে বললাম, দারুণ। আম্মুর হাতের চায়ের পর আপনার হাতের চাটাই বেস্ট লাগছে। আমার কথায় উনি মৃদু হাসলেন। হাসিটা বড্ড মায়াবী। এক কথায় ক্রাশ খাওয়ার মতো। আমার কিন্তু বেশ লাগছে। কিন্তু চিন্তাও হচ্ছে, বউ হয়েই কাল থেকে এ পর্যন্ত এতবার ক্রাশ খেলাম। না জানি বাইরের মেয়েরা কিভাবে নিজেকে সামলায়। নাকি ওরাও? আমার ভাবনার সমাপ্তি ঘটিয়ে উনি বললেন, প্রশংসার জন্য ধন্যবাদ। তা বিয়ের পর দিনই হাজবেন্ডের হাতের চা পেয়ে নিজেকে স্পেশাল মনে হচ্ছে তো? ওনার এই রসিকতায় আমার গাল দুটো নিশ্চয় রক্তবর্ণ ধারণ করেছে, মানে অহরহ উপন্যাসে তো তাই পড়েছি, নায়ক কিছু বললেই নায়িকা নাকি লাল হয়ে যেত। কিন্তু সেসব বাদ, লোকটা তো দারুণ ফ্লার্ট করতে পারে। আমি মুখটা অন্য দিকে ঘুরিয়ে চায়ের মগে মন দিলাম। সকালের আলো এখন অনেকটাই পরিষ্কার। আকাশে মেঘেদের আনাগোনা বেড়েছে। চা শেষ করে মগটা বারান্দার ছোট্ট টেবিলে রাখলাম। হুট করেই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল। নতুন ঘর, নতুন মানুষ, চারপাশের পরিবেশটা যতই সুন্দর হোক না কেন, মনটা কেমন যেন আনচান করে উঠল। আমি তো আম্মু আব্বুকে ছাড়া কোথাও থাকি না। নানুবাড়ি গেলেও 2 দিনের বেশি মন টেকে না। আর এখানে পুরো একটা রাত কাটিয়ে দিলাম এক অচেনা পুরুষের সাথে। যদিও লোকটা খারাপ না, তাও নিজের চেনা ঘরটার জন্য মনটা হুহু করছে। আমি কিঞ্চিত দ্বিধা আর আড়ষ্টতা নিয়ে ওনার দিকে তাকালাম। আঙুলগুলো একটা আরেকটার সাথে পেঁচাতে পেঁচাতে বেশ কুণ্ঠিত স্বরে বললাম, ইয়ে, একটা কথা বলবো। উনি ওনার খালি মগটা রেখে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, হ্যাঁ বলুন। কি বলবেন? আপনার ফোনটা একটু দেওয়া যাবে? মানে? আমি একটু আম্মুর সাথে কথা বলতাম। উনি এক মুহূর্তের জন্য আমার মুখের দিকে চাইলেন। হয়তো আমার চোখের কোণের লুকানো মন খারাপটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারেনি। অতঃপর পকেট থেকে ওনার লেটেস্ট মডেলের আইফোনটা বের করে আনলক করে আমার দিকে বাড়িয়ে দিলেন। এই নিন। আম্মুর নাম্বার মুখস্থ আছে তো? জিবি। ফোনটা হাতে নিয়ে ডায়াল প্যাডে আম্মুর নাম্বারটা তুললাম। আমি জানি আম্মু ফজরের নামাজের পর আর ঘুমায় না। এই সময়টায় আম্মু হয় বারান্দায় বসে থাকে, না হয় রান্নাঘরের দিকে যায়। মাত্র 2 বার রিং হতেই ওপাশ থেকে আম্মুর চেনা কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আম্মুর গলাটা শুনতেই আমার চোখের কোণটা কেমন যেন ভিজে উঠল। ঠোঁট কামড়ে কান্না চেপে বললাম, আম্মু আমি তরি তরু, মা আমার। কেমন আছিস তুই? শরীর ভালো আছে তো? জামাই কেমন আছে? কোনো কষ্ট হচ্ছে না তো তোর? একটানা এতগুলো প্রশ্ন শুনে আমার বুক ঠেলে কান্না আসতে চাইল। কিন্তু পাশে এই চশমা পরা গম্ভীর লোকটা দাঁড়িয়ে আছে, ওনার সামনে কাঁদলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বললাম, আমি ভালো আছি আম্মু। ওনারাও খুব ভালো। এইমাত্র ওনার হাতের স্পেশাল দুধচা খেলাম। তুমি কি করছো? ওপাশ থেকে আম্মু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি তো কেবল রান্নাঘরে এলাম রে। নে তোর আব্বুর সাথে কথা বল। আম্মুর সাথে কথা বলাকালীন সময়েই পাশে এসে দাঁড়িয়েছে, বুঝেছিলাম আগেই। তবে আম্মু কথা বলায় কিছু বলিনি। আম্মু ফোনটা আব্বুকে দিলেন। আম্মাজান। ব্যাস, আমাকে আর আটকায় কে?
আব্বুর কণ্ঠ শুনলে না চাইতেও কান্না আসে আমার। ওই যে বললাম ছিচকাদুনি আমি। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে কান্নার সংবরণ করে ঢোক গিলে বললাম, আব্বু, আম্মাজান, তুমি কি কান্না করছ? আব্বুর কণ্ঠস্বরটাও ভেজা। স্পষ্ট বুঝতে পারছি। কান্না তো তুমি করছ আব্বু। চট করে ধরা খাওয়ার ভঙ্গিমাতে প্রসঙ্গ বদলালেন তিনি। একদমই না মা। আচ্ছা, এসব বাদ। জামাইকে ফোনটা দাও তো দেখি, একটু কথা বলি ওর সাথে। আমি আব্বুর কথা শুনে একটু ভ্যাবাচ্চাকা খেয়ে ফোনের উপরে হাত চাপা দিলাম। তারপর ওনার দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, আব্বু আপনার সাথে কথা বলতে চাইছে। উনি একটুও বিরক্ত হলেন না, বরং বেশ সহজ ভঙ্গিতে আমার হাত থেকে ফোনটা নিলেন। ওনার সেই ভদ্রচিত কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম আব্বু। কেমন আছেন? ওপাশ থেকে আব্বু কি বলল জানা নেই, তবে ওনার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো উনি বেশ উপভোগ করছেন কথোপকথনটা। উনি বললেন, জি আব্বু, একদম চিন্তা করবেন না। তোরই ঠিক আছে। হ্যাঁ জি, ও তো বেশ লক্ষ্মী মেয়ে, একদম শান্ত হয়ে বসে আছে। শান্ত হয়ে বসে আছি। আমি মনে মনে ওনাকে একটা ভেংচি কাটলাম। লোকটা বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। আমি নাকি শান্ত? গোটা ডুমুরিয়ার সবাই জানে নিহিরা জাহান তরি কতটা ঘাড়তারা আর চঞ্চল। উনি আরও কিছুক্ষণ আম্মুর সাথে হেসে হেসে কথা বললেন। শেষে বললেন, আচ্ছা আব্বু, ভালো থাকবেন। আম্মুকে সালাম জানাবেন। ফোনটা কেটে উনি আমার দিকে চেয়ে বললেন, আপনার আব্বু তো বললেন আপনি নাকি ভীষণ দুষ্টু। অথচ আমার সামনে তো একদম বিড়ালছানার মতো গুটিসুটি মেরে আছেন। কাহিনী কি তরি? ওনার এই তরি ডাকটা হুট করেই আমার কানের লতিতে গিয়ে ধাক্কা খেল। প্রথমবার ওনার মুখে নিজের নামটা শুনে বুকের ভেতর কেমন যেন ওল্টপাল্ট হয়ে যাচ্ছে যেন। আমি আমতা আমতা করে বললাম, আমি আমি মোটেও দুষ্টু নই। আব্বু বানিয়ে বলেছে। উনি বারান্দার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে চশমাটা একটু ঠিক করে বললেন, আচ্ছা, তা না হয় মেনে নিলাম। তবে একটা জিনিস খেয়াল করেছেন? আমি ভ্রু কুঁচকে তাকালাম, কি? আপনি কিন্তু এখনও আমার নামটা জানতে চাননি। পুরো একটা রাত আর একটা সকাল একসঙ্গে পার হয়ে গেল, অথচ আপনি এখনও নিজের হাসব্যান্ডের নামটা অবধি না জেনেই দিব্যি কাটিয়ে দিচ্ছেন। কথাটা সত্যি। লজ্জায় আর অভিমানে কাল থেকে ওনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। এখন উনি নিজেই যখন তুললেন, তখন সুযোগটা হাতছাড়া করা যায় না। আমি ওনার চোখের দিকে তাকিয়ে মুখ খুললাম। আপনার নাম কি? উনি আমার দিকে এক পা এগিয়ে এলেন। ভোরের সোনালি আলো ওনার চশমার কাচ ভেদ করে চোখে এসে পড়েছে। উনি গভীর কণ্ঠে বললেন, আমার নাম অন্তিক। অন্তিক শাহরিয়ার। অন্তিক শাহরিয়ার নামটা শুনেই আমার বড্ড চেনা চেনা লাগল। আমি ভ্রু কুঁচকে কিছু একটা মনে করার ভঙ্গিতে চোখ দুটো সরু করে ওনার দিকে তাকালাম। চট করে স্মৃতি হাতরে বললাম, আরে, আপনি কি সিটি মেডিকেলের সেই ডক্টর শাহরিয়ার, যার কাছে গত মাসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা ছিল? কিন্তু ওনার সিরিয়াল পাওয়া যাচ্ছিল না বলে অন্য ডাক্তার দেখালাম। ডক্টর অন্তিক আমার এই হুট করে চিনে ফেলার ভঙ্গিমায় বেশ মজা পেলেন। ওনার চশমা জোড়া নাকের ডগায় একটু নামিয়ে সেই চিরচেনা মায়াবী হাসিতে ঠোঁট বাঁকিয়ে বললেন, হ্যাঁ, আমি সেই। অতঃপর উনি আমার দিকে আরও এক পা এগিয়ে এসে ফিসফিস করে বললেন, কিন্তু দেখুন কাণ্ড। একবার ভিজিটের অ্যাপয়েন্টমেন্টের জায়গায় একেবারে আমার পুরো জীবনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘরে বসে আছেন তরি মহাশয়া। এটার সিরিয়াল কিন্তু আর কখনোই শেষ হবে না। ওনার এই মারাত্মক সুইট ফ্লার্টেশনে আমার পুরো শরীর যেন অবশ হয়ে এল। ইস, এই লোক এত সুন্দর করে কথা বলে কেন? লজ্জায় লাল হয়ে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, চায়ের খালি মগটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে ঘরের ভেতর পালিয়ে এলাম। আমার এহেন কাণ্ডে কিঞ্চিৎ শব্দ করে হেসে উঠলেন তিনি। রুমের ভেতরে আসার পরও এখনও স্পষ্ট শ্রবণগোচর হচ্ছে তা। বেলা সামান্য চড়তেই আমার মানে মিস্টার ডক্টরের রুমে মানুষের আনাগোনাও বাড়াল বেশ। হঠাৎ দরজা ঠেলে বেশ চট্টে স্বভাবের একটি মেয়ে ঢুকল, পরনে সালোয়ার কামিজ, ও ঢুকেই আমার দিকে চেয়ে অভিযোগের স্বরে বলল, হাই ভাবি, আমি দিবা, তোমার ননদ প্লাস তোমার সেভ ইয়ার ফ্রেন্ড। ভাইয়া তো কাল রাত থেকে তোমাকে একাই আগলে রেখেছে, আমাদের তো দেখাই করতে দিচ্ছিল না। দিবার এই চুটুল কথায় ঘরের গুমোট ভাবটা এক নিমেষেই কাটল যেন। আমি একটু লাজুক হাসলাম।
এর মধ্যেই ঘরে প্রবেশ করলেন আমার শাশুড়ি আম্মা। চেনার কারণ, কালকেই উনাকে দেখেছি। না, কথা হয়নি, কিন্তু কাল যখন অন্তিক ফোনে কথা বলছিলেন তখন ওনাকে দেখেছিলাম পাশের কারো সাথে বলতে, আমার বৌমা, আমি আমার বুদ্ধিমতী কিনা বুঝে ফেলেছিলাম তৎক্ষণাৎ। এখন ভালো করে দেখলাম ওনার মুখাবয়বে এক অন্যরকম স্নিগ্ধ শান্ত ভাব আছে। উনি এসে আমার মাথায় হাত রেখে বললেন, বৌমা, নতুন জায়গা, কোনো অসুবিধা হচ্ছে না তো? অন্তিক তোমাকে আবার ডাক্তারি গম্ভীরতা দেখায়নি তো? আমি মাথা নেড়ে বললাম, না আম্মু, উনি অনেক ভালো। দিবা পাশ থেকে টিপ্পনি কাটল, ভালো তো হবেই মা। ভাইজা ২৬ বছরের সিঙ্গেল জীবনের অবসান ঘটিয়ে শেষমেশ মিঙ্গেল হল না। শাশুড়ি আম্মু হাসলেন। একে একে ঘরে আরও কয়েকজন আত্মীয় এলেন। আম্মু ইশারা করতেই আমি সালাম দিলাম তাদের। আজ তো আমাদের বৌভাতের অনুষ্ঠান, তাই আর কি ওনাদের আগমন। মুরুব্বি গোছের একজন আমার চিবুক নেড়ে বললেন, বউ তো খাসা হয়েছে গা, তবে একটু বেশিই কচি মনে হচ্ছে। আম্মু তৎক্ষণাৎ সামাল দিয়ে বললেন, কচি হলেই ভালো, মনের মতো করে গড়ে নেওয়া যাবে। তোমরা বসো, আমি একটু রান্নাঘরটা দেখে আসি। আম্মু যাওয়ার পরপরই অন্তিকের কাজিনমহল প্রবেশ করল কক্ষে। ৩-৪ জনের একটা মেয়ে দল। ওদের সাথে কুশল বিনিময় করেই গল্পে মশগুল হলাম। বলাবাহুল্য আমার থেকে বেশ বড় ওরা। তবে খুব বেশি না, ওই ২-৩ বছরের হবে। এমন সময় হঠাৎ করে কক্ষে প্রবেশ করলেন অন্তিক। ওনার পরনে এখন একটা নেভি ব্লু শার্ট, বাবডি চুলগুলো সুন্দর করে সেট করা, চোখে সেই চশমা। ওনাকে ঘরে ঢুকতে দেখেই উপস্থিত সকলে কেমন যেন উসকুস করতে লাগলেন। একজন ফিসফিস করে বললেন, জামাই তো এসে গেছে, চল আমরা ওদিকের কাজগুলো দেখি। নতুনদের একটু সময় দেওয়া দরকার। এই বলে ওনারা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে তখনও দিবার সাথে অন্তিকের কাজিন বোনরা দাঁড়িয়ে। অন্তিককে দেখে ওনার এক কাজিন বোন বেশ রসিকতা করে বলল, কি ভাইয়া, সাতসকালেই ভাবির খোঁজ নিতে চলে এলছ? হসপিটালের রাউন্ড শেষ না হতেই ঘরের রাউন্ড শুরু? আরেক বোন হেসে বলল, ডক্টর সাহেব, ভাবির প্রেশার টেশার ঠিক আছে তো? নাকি আপনার প্রেসেন্সে প্রেশার হাই হয়ে গেছে? অন্তিক একটু অপ্রস্তুত হলেন না। উনি ওনার সেই স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে চশমাটা ঠিক করে বললেন, তোমরা যদি একটু কাইন্ডলি রুমটা খালি করো, তাহলে প্রেশারটা নিজে চেক করে দেখতে পারি। আর হ্যাঁ, নিচে কিন্তু পিয়াস এসেছে, গিয়ে ওদিকটা হ্যান্ডেল কর। বুঝেছি, আমাদের তাড়ানো হচ্ছে। বলে কাজিনরা হাসতে হাসতে দিবা সহ ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে দিবা আমাকে চোখ টিপে দিয়ে গেল। ঘরটা মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। রজনীগন্ধার সুবাস আর জানলার বাইরের চড়তে থাকা রোদের আলোয় রুমটা কেমন যেন থমথম করছে। অন্তিক আমার দিকে দুপা এগিয়ে এলেন। ওনার সেই গভীর, ভরাট কণ্ঠে শুধালেন, তা ম্যাডাম, বাড়ির লোকজনের সাথে পরিচিত হয়ে কেমন লাগছে? ওনারা কি আপনাকে খুব বেশি জ্বালিয়েছেন? এমা, জ্বালাবে কেন? ওদের সাথে তো বরং ভালোই সময় কাটছিল। কথাগুলো নিজের মাঝেই চেপে রেখে মুখে শুধু বললাম, না। তাহলে কি আমি জ্বালাচ্ছি? এটা আবার কোন ধরনের মানুষ রে বাবা? আমি এটা কখন বললাম? মনটা কথা বলে নাকি? বললাম। এটা কখন বলেছি? ওহ, তার মানে জ্বালাচ্ছি না? না, অবশ্যই। তাহলে জ্বালানো উচিত। এই আপনি এত কথা পেঁচান কেন? বলেই দিয়েছি এবার। মানে একটা কথাকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা করছে। আমার যা ভাবে উনি হাসলেন, প্রলম্বিত একখানা হাসি। অতঃপর বললেন, কেননা আমার সহধর্মিণী নিজে থেকে কথা বলতে জানে না? আমি কথা বলতে জানি না? অবশ্যই না। আপনি কি জানেন? আমি বেশিরভাগ ক্লাস করতে পারিনি এই বকবকানির কারণে। স্যার অনেক সময় ক্লাসরুম থেকে বেরও করে দিয়েছেন। কিন্তু আমার সামনে তো কথা বলছে না। তাই বললাম আর কি। আসলে আমি না টপিক খুঁজে পাচ্ছি না। আচ্ছা। হুম। তাহলে টপিক বাড়ানোর জন্য এখন আমার করণীয়? কিছুই না। কিছুই না। হু। আমার বাচ্চামিতে হেসে উঠলেন অন্তিক। আমিও হাসলাম। কেন হাসলাম? জানি না। তবে ওনার হাসিটা ভালো লেগেছে খুব। ভীষণ। একেবারে ক্রাশ খাওয়ার মত। গল্পের নাম হুটহাট পরিণীতা। লেখনী নরিন বিরতিশা।